এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার। প্রতিদিন জবাব চাই বাংলাতে আমি এ পক্ষ পক্ষ বিভিন্ন পক্ষের যারা স্পিকার, যারা আমার প্যানেলিস্ট, তাদেরকে আনি, কিন্তু আজ একটাই পক্ষ, একজনই বক্তা, এবং সেই বক্তাকে নিয়ে আজ এমন কিছু প্রশ্ন আমি করতে চলেছি, এমন কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চলেছি যেটা কাল সকাল থেকে বাংলার সবচেয়ে বড় হেডলাইন হতে চলেছে। কাল সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নতুন করে তার গেম প্ল্যান পরিবর্তন করতে পারেন। আজ জবাব চায় বাংলা তৃণমূল কংগ্রেস দেখে এটা বলার সময় এসে গেছে যে তৃণমূল কংগ্রেস কি সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত ধরনের ঠেকা নিয়ে বসে আছেন? তৃণমূল কংগ্রেস তামান্নাদেরকে এমনি এমনি বোমায় উড়িয়ে দেবে। তৃণমূল কংগ্রেস ওবিসি নিয়ে চূড়ান্ত এক ঘেটে দেওয়া একটা মামলা, সে মামলাটিকে আরো জটিল করে দেওয়ার পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘুরা কিছু বলতে পারবে না। তৃণমূল কংগ্রেসকে কিছু বললেই তৃণমূল কংগ্রেস বলবে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে চাপে ফেলতে চাইছো তো, তাহলে আসুক বিজেপি চলে আসুক। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অনেকে বলছেন সংখ্যালঘুদের নিজেদের কোনো দল নেই, নিজেদের কথা বিশ্বাস করার মতন কোনো প্ল্যাটফর্ম নেই, নিজেদের কোনো নেতা নেই। এরকম একটি পরিস্থিতিতে বাংলাতে 2026-এর ভোট আর 7 মাস, বড়জোর 200 দিন। বাংলায় সংখ্যালঘুদের নিয়ে এবার ভাবার সময় এসেছে। তার কারণ সংখ্যালঘুদেরই অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস আসলে সংখ্যালঘুদেরকে ব্যবহার করেছে। মরছে মুসলিম, মারছে মুসলিম, এটা যেন একটা ক্যাচ লাইন, একটা স্লোগানে পরিণত হয়ে গেছে। আর স্লোগান কারা দিচ্ছেন? তাদের মধ্যে থেকে একজন এবং অন্যতম একজন আমার সঙ্গে রয়েছেন। আমার সাথে রয়েছেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, পীরজাদা, ফুরফুরা শরীফ, সংখ্যালঘু সম্প্রদায়ের অন্যতম রকস্টার, সুপারস্টার মুখ। আর ভবিষ্যতে কি? অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, খুব ভালো থাকো। ভবিষ্যতে কি? জনগণের সেবক। না, এটা তো তুমি বারবার বলে যাচ্ছ। তারপরে অনেকে বললো তুমি সেটিং করে নিলে অভিষেক ব্যানার্জির সাথে, তুমি তৃণমূলের সাথে সেটিং করে নিলে, টাকা পয়সা খেয়ে নিয়েছো। কত কোটি টাকা? 500-600 কোটি টাকা নাকি ঢুকে গেছে। দেখুন, আমি একটা ডিবেটে অংশগ্রহণ করেছিলাম। ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বিভিন্ন সিনিয়র মোস্ট লিডাররা ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, স্যার আপনারা তো দীর্ঘদিন কেউ রাজ্য চালানোর অভিজ্ঞতা আছে, কেউ দেশ চালাচ্ছেন, তা বলুন সুইস ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়? কারণ আমাকে কখনো বিজেপি টাকা দেয়, তো কখনো তৃণমূল টাকা দেয়, তো রাখবো কোথায়, রাখার জায়গা কোথায় জিজ্ঞাসা করেছিলাম, কেউ উত্তর দেয়নি। ব্যাপারটা হচ্ছে জনগণের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য বলতে গেলে এই ধরনের বিভিন্ন উপাধি আসে, সেটাকে উপেক্ষা করে মানুষের জন্য কাজ করে যেতে হবে। একটা সময় আমাদেরকে বিজেপির বি টিম বিজেপির হয়ে কাজ করছে বলে অনেক দিয়েছিল, অভিযোগ দিয়েছিল, কিন্তু অভিযোগ কেউ সত্যতা প্রমাণ করতে পারেনি, আগামী দিনেও পারবে না। ঠিক একইভাবে আমাদেরকে এখন বলা হচ্ছে তৃণমূলের নাকি আমি সুবিধা করে দিচ্ছি, অনেক গল্প শোনাচ্ছে। কিন্তু আমি আপনাকে বলি, অলরেডি আমার নামে 18টা মামলা হয়ে বসে আছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারাতেও মামলা, ফৌজদারি মামলা, বিভিন্ন সেকশন দিয়ে মামলা করেছে, আর্মস অ্যাক্টও ওর মধ্যে আছে।
তো ব্যাপারটা হচ্ছে, তো এইরকম বলে আমাদেরকে অ্যাকচুয়ালি আমরা যে জনগণের জন্য যে কাজ করতে চাইছি, জনগণকে বিপথে পরিচালনা করার জন্য, আমাদের সম্পর্কে ভুল বার্তা দেওয়ার জন্য এই ধরনের বারবার বিভিন্ন দলের সাথে মিশে আছে বলে ট্যাগ লাগাচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রান্তিক মানুষকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা। অবশ্যই তার মধ্যে মুসলিম আছে, দলিত আছে, আদিবাসী আছে, আরও পিছড়ে বর্গের যারা আছে। এটাই হচ্ছে আমাদের সর্বনাশ বা আমাদের অপরাধ। আমি নওশাদ একদম শুরুতে দুটো ক্লিপ দেখাতে চাই। প্রথম ক্লিপটা আমি দর্শকদেরই বলছি নির্দিষ্টভাবে, তামান্না খাতুনকে আপনাদের নিশ্চয়ই মনে আছে। তামান্না খাতুন সে বাচ্চা মেয়েটি যাকে এমনি ওই সোহম চক্রবর্তী হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপন করতো না একটা সময়, আমি তো এমনি খাই, সেরকম এমনি তৃণমূল এখন বোম মেরে দেয়। আগে এমনি ঘুষ নিত, আগে এমনি চুরি করতো চাকরি, এখন এমনি বোম মেরে দেয়, আর তাতে একটা সংখ্যালঘু বাড়ির বাচ্চা মরে যায়। তামান্নার মাকে আমি সেদিনও দুঃখ প্রকাশ করেছিলাম তামান্নার মায়ের কাছে, আজও দুঃখ প্রকাশ করছি, এভাবে আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রশ্নটা দরকারি ছিল। তামান্নার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তো দিদি এই বাংলাতে বিভিন্ন জনকে 10 লাখ 20 লাখ টাকা এই সমস্ত কিছু দিয়ে কিনে নেন বা তাদেরকে মুখ বন্ধ করিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেন বলে বিরোধীরা বলেন। আপনি কি টাকা পয়সা নেবেন যদি রাজ্য সরকার টাকা পয়সা দেন? কি বলেছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন এবং তারপর নওশাদ সিদ্দিকী তামান্নার বাড়িতে গিয়ে একটা মারাত্মক কথা বলেছিলেন, চিৎকার করে সবার সামনে বলেছিলেন প্রয়োজনে আতপেটা খেয়ে থাকবে, প্রয়োজনে সারা বছর রোজা করবে, খাবার খাবে না কিন্তু ছেলে মেয়েকে পড়াবে, নয়তো এরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। এবং তামান্নার ক্ষেত্রেও দেখেছি তৃণমূলের যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকে সংখ্যালঘু সম্প্রদায় থেকে। দুটো ক্লিপ সোনাই এবং নওশাদ সিদ্দিকী বসে আছে, তার থেকেই উত্তরটা নেব। মা আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি সাবিনা মা, আমি আপনাকে এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কারণ আমি দেখেছি এই বাংলাতে বিভিন্ন সময় 10 লাখ টাকা 5 লাখ টাকা বিভিন্ন পরিবারকে, শহীদ পরিবার বা যারা নিহত তাদের পরিবারকে দেওয়া হয়। যদি আপনার কন্যা সন্তান, যাকে আমরা সবাই হারিয়েছি, আমাদের বাংলার মেয়ে সাবিনা, তার পরিবারকে যদি সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেন বা টাকা অফার করার এরকম কোনো প্রস্তাব আসে সরকারের থেকে, সেটা কি আপনারা গ্রহণ করবেন মা? আমি ক্ষমা চাইছি এই প্রশ্নটা করার জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ওই জন্য মমতাকে আমি শ্রদ্ধা করি, আজ আমি ঘৃণা করি। মমতার টাকা আমি কিসের জন্য নিতে যাব? হ্যাঁ, এত বড় কথা কেন আপনি আমাকে বললেন? এত সব সই করে বোম বেঁধে রেখে দিবে? আমার কিন্তু এটা উদ্দেশ্য নাই। আমি বারবার বলে এসেছি যে ওই শয়তানকে নিবংশ করতে। কি আসপদায় আপনি বললেন একটা মায়ের কান্না টাকা দিয়ে কি করে কিনবেন? একটা মায়ের কান্না টাকা দিয়ে কি করে কিনবেন আপনি? অর্থের অভাবে পড়াতে পারছি না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গাছে দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবে না মারতে আমাকে দিয়ে আমার লোকই মারাবে, কারণ আমার শিক্ষা কম। নওশাদ সিদ্দিকী, এই ক্লিপটা প্রচন্ড ভাইরাল হয়েছিল, যে ক্লিপটা মানে আপনি শুনলেন, আপনি এটা আপনি নিজে মানে মিলিয়ন্সে ভিউ হয়েছিল, তার মানে মানুষ এটা পছন্দ করেছে, এটা কেন বললেন আপনি? আমি বাস্তবটাকে বললাম। আমার স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতা আছে আর পড়াশোনা যতটুকু করেছি, দেখলাম যে সমাজে যত ধরনের অনৈতিক অপকর্ম যারা করছে তার সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ। বড় কথা বলছেন, মানে বাংলায় যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, অপকর্ম, এই সমস্ত কিছুর সিংহভাগ মুসলিম, আপনি নিজে স্বীকার করছেন। এবার হচ্ছে তাদেরকে করাচ্ছে কে করাচ্ছে? এদেরকে মূল স্রোতে নিয়ে আসে, এদের হাতে শিক্ষা, এদের হাতে চাকরি, এদেরকে মূল স্রোতে মেইন স্ট্রিমে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে সরকারের। দুর্ভাগ্য, সাচার কমিটির রিপোর্ট যখন পাবলিশ হয়েছিল, মমতা ব্যানার্জি মহাশয় অনেক গল্প শুনিয়েছিলেন যে ক্ষমতায় আসলে মাইনরিটিদের এই হবে সেই হবে, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমূল পরিবর্তন হবে, অনেক এরা এগিয়ে যাবে, অনেক গল্প শোনালো। কিন্তু এখন যদি দেখা যায় পশ্চিমবাংলা সরকারের যে সরকারি কর্মচারী আছে 1% সেখানে মুসলিমদের চিহ্ন খুঁজে পাওয়া দুষ্কর হবে। অর্থাৎ 100 জন সরকারি চাকরি করলে একজনও সরকারি চাকরি করছে মুসলিম, খুঁজে পাওয়া দুষ্কর। তো আমি ফিরে আসি, মমতা বন্দ্যোপাধ্যায় তো এত কিছু দিচ্ছেন মুসলিমদের জন্য। দেখুন
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে আমার সামিরুল থেকে শুরু করে কতজন সংখ্যালঘু সম্প্রদায়ের এমপি আছে, এমএলএ আছে। সামিরুল সাহেব ফিরহাদ হাকিম সাহেবকে নিয়ে মুসলিম সম্প্রদায় নয়। ওনারা যদি মনে করেন যে ওই দুজনকে দিয়ে ওনাদেরকে লাভবান করিয়ে দিলে মুসলিম সম্প্রদায় লাভবান হয়ে যাবে, এটা নয়। যদি মুসলিমদের ভালো করতে চাই তাহলে তামান্নার পরিবারকে ন্যায় দিক। যদি মুসলমানদের ভালো করতে যাই তাহলে সন্দেশখালীর প্রত্যন্ত গ্রামের, সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের ওই ব্যক্তিটি যে সকালে মাঠে যায়, সন্ধ্যায় মাঠে থেকে ফিরে মাস গেলে বিলো 7,000 টাকা ইনকাম করে, তার ছেলেটি বিসিএস হওয়ার জন্য সেই মেধা রাখে, ইউপিএসসি ক্র্যাক করার মতো তার যোগ্যতা আছে, তাকে পড়াশোনায় সম্পূর্ণ সহযোগিতা করুক, তাহলে তো লাভ হবে। যদি মনে হয় যে সত্যিকারের অর্থে মাইনরিটিদের কিছু চাইবো, তাহলে নওশাদ সিদ্দিকী ব্যক্তি নওশাদ সিদ্দিকীকে পুজো করার প্রয়োজন নাই মমতা ব্যানার্জিকেও। তাহলে সমগ্র মুসলিম সম্প্রদায়ের যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদেরকে আর্থিকভাবে কীভাবে স্বাবলম্বী করা যায়, এক কথায় আর্থসামাজিকভাবে ডেভেলপ কীভাবে করা যায় তা নিয়ে প্রজেক্ট করা দরকার, প্ল্যান করা দরকার। তুমি ভোট পাবে, আমি সত্যি কথা জিজ্ঞেস করছি। তার কারণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের মধ্যে আমাদের বাংলাতে আমরা দেখেছি যে শাসক তাকেই তারা ঢেলে ভোট দেয়, তার কারণ হচ্ছে একটা সিকিউরিটি থাকে যে না এরা আমাকে বাঁচাবে। দেখুন, এটা শুধু পশ্চিমবাংলার সংখ্যালঘু নয়, সারা পৃথিবীর ইতিহাস দেখবেন যারা সংখ্যালঘু হয়, সংখ্যায় যারা কম, ধর্মীয়ভাবে, ভাষাগতভাবে, জাতিগতভাবে, সাংস্কৃতিকগতভাবে যারা সংখ্যায় কম হয় দেখবেন তারা সবসময় শাসকের সাথে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এখানে একটা সিকিউরিটির জন্য। কিন্তু পশ্চিমবাংলায় দেখুন শাসকের সাথে থাকতে প্রস্তুত হওয়া একাধিক ভোটে শাসকের সাথ দিয়েছে, কিন্তু ইনসিকিউর ফিল করছে আজকের ডেটে। আমি অন ক্যামেরা বলছি, শুধুমাত্র এই সময় পশ্চিমবাংলাতে বিজেপির ভয় দেখিয়ে সব থেকে বেশি লাভবান যে দলটি হচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ভয় জুজে দেখাচ্ছে বিজেপি চলে আসবে। আচ্ছা নওশাদ সিদ্দিকী, এটা কি আপনি বিশ্বাস করেন যে যে রাজ্যে বিজেপি সরকারে এসেছে সেই রাজ্যে নামাজ বন্ধ হয়ে গেছে, সেই রাজ্যে কি মাংস খাবেন সেটা বন্ধ হয়ে গেছে, সেই রাজ্যে আর সংখ্যালঘুরা নেই, সব অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এইটা বিশ্বাস করেন? এটা তো তৃণমূল কংগ্রেস এই বার্তাটা দিচ্ছে। দেখুন, একটার সাথে আমি সহমত নয়, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ অসত্য কথা যে বিজেপি চলে আসলে দেশ থেকে তাড়িয়ে দেবে, দালাল বলে দেবে। দেশ পরিচালনার দায়িত্বে আছে কিন্তু এই যাদেরা দায়িত্বে আছে তারা হচ্ছে বিজেপি, কেন্দ্র সরকার। তবে হ্যাঁ, নামাজের ক্ষেত্রে, ধর্মীয় পরিচয় থাকার ক্ষেত্রে, গোমাংস বাড়িতে আছে, এই অপরাধে অনেক মুসলমানের উপর অত্যাচার হয়েছে, হত্যা হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আবার পশ্চিমবাংলাতেও মুসলিম মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে। মানে আমি একটা কথা বলতে চাই, উত্তরপ্রদেশে মুসলমান মেরেছে, তার রাজনৈতিক পরিচয়টা হচ্ছে বিজেপি, ধর্মীয় পরিচয় কিন্তু মুসলমান নয়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মরছে মুসলমান, মারছে যে তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তৃণমূল, আর তার ধর্মীয় পরিচয়টা হচ্ছে মুসলমান। মানে মারছে মুসলমান, মরছে মুসলমান, এটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, এটা বাস্তব। এটা উত্তরপ্রদেশেও হয়নি, উত্তরপ্রদেশেও হয়নি, যেটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে। মানে এটা যে কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে। আপনি দেখুন আমাদের ভাঙড়ের কথা, আপনি দেখুন বীরভূমের কথা, আপনি দেখুন মালদাতে, আপনি মুর্শিদাবাদে দেখুন, বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখবেন কিভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে শিক্ষা ক্রমশ হাত থেকে কেড়ে নিয়ে তাদেরকে সমাজ বিরোধী তৈরি করা হচ্ছে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে তুই বোম বাঁধিস বলে মমতা ব্যানার্জি যাকে সার্টিফিকেট দিচ্ছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল, তৃণমূল তাকে মাথায় তুলে ঘুরছে। আর তৃণমূলে যারা শিক্ষিত আছে, যেন একজন প্রাক্তন আইপিএস, মানে পিএইচডি করা সার্টিফিকেট আছে, তাকে দল ক্রমশ কোণঠাসা করছে। আমি কারো হয়ে ওকালতি করছি না, আমি বাস্তবটা বলছি। তৃণমূল কংগ্রেসের কাছে বোমবাদা মুসলমানের জায়গা বড়, শিক্ষিত মুসলমানকে ডাস্টবিনে ছুড়ে ফেলে। এটা নওশাদ সিদ্দিকী, আমি আমার এই বক্তব্যের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। এই বক্তব্য যদি কোনো মানহানি মামলা হয় সেটা এই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। আমি নওশাদ সিদ্দিকী বলছি, আমি আবার রিপিট করছি, তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্নহীন মুসলমান হচ্ছে দায়িত্ব পাবে, প্রশ্ন করা মুসলমান তৃণমূল কংগ্রেসের ডাস্টবিনে রাখবে। এরকম কারা? এরকম হুমায়ুন কবিরের কথা বলছেন? অনেকে আছে, মানে ডেবরার হুমায়ুন কবির, আইপিএস হুমায়ুন কবির, আরো অনেকে আছে, অনেক খুঁজে পাবেন। তারা আজকে কোথায়? তো তাদেরকে আপনি আমি মানে এটা বলা ঠিক হবে কিনা জানি না, ওপেনলি আপনি বলছেন না কেন যে আইএসএফটা তাদের দল হিসেবে উঠে আসতে পারে? দেখুন, আইএসএফ শুধুমাত্র একটা পার্টিকুলার নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়, বঞ্চিত মানুষের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম বানিয়েছি।
এই প্ল্যাটফর্মে এসে যে যার স্বজাতির জন্য, জনগোষ্ঠীর জন্য 100 বার তারা পারফর্ম করতে পারবে। আপনি অবাক হবেন শুনলে, এখন তো ঘটছে ফেক ST/SC। গতকালকে বীরভাদি উনি সাঁওতালি ভাষায় বক্তব্য রাখলেন। আমি যেহেতু তিনি তার মাদার টাঙ্গকে তিনি অ্যাকনলেজ করেছে, আমি তার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু তিনি একবারের জন্য ফেক ST/SC সার্টিফিকেট নিয়ে বলার সাহস পেলেন না, কারণ কোনো জায়গায় একটা টিউনিং করা আছে। কিন্তু ISF-এর টিউনিং করার কোনো জায়গা নাই। আপনার প্রায় 6th শিডিউল 5th শিডিউল থেকে শুরু করে জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার ক্রমশ হাতছাড়া হচ্ছে, এবং ফেক ST/SC সার্টিফিকেট যেভাবে রমরমা, এই নিয়ে বলার সাহস হচ্ছে না। তাই আমরা আমাদের এটা ISF-কে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, এখানে এসে সে তার জনজাতির জন্য, সে তার স্বজাতির জন্য বা সমগ্র রাজ্যের মানুষের জন্য যে অন্যায়টা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলার জন্য সম্পূর্ণরূপে পারফরমেন্স করতে পারে। এখানে পেছন থেকে কেউ টিউনিং করবে না। সেখানে হুমায়ুন কবির সাহেব হতে পারে ডেপুটি বিধায়ক, বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের, বা কোনো এখন সমাজকর্মী, বা এখনও রাজনীতিতে যারা পদার্পণ করেনি শিক্ষিত মানুষ এখনও বসে আছেন, তারাও আসতে পারে। নওশাদ সিদ্দিকী, আজকে যেহেতু জবাব চাই বাংলাতে আপনি রিপাবলিকের স্টুডিওতে এসেছেন ময়ূকের সামনে, আমি আপনাকে অনুরোধ করব যে যেটা আমরা সাধারণত এটা একটা অদ্ভুত বিষয়, আমি এটা বলে বোঝাতে পারবো না। এটা বিজেপি বলে, এটা চারপাশের খবরের কাগজ, সোশ্যাল মিডিয়াতে আপনি যে কথাগুলো আজকে বলছেন এটা একদম উল্টো কথা। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সবচেয়ে বড় সর্বনাশটা করেছে মুসলিমদের। এদিকে পারসেপশন হলো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি কাজ করেছেন মুসলিমদের জন্য, ট্যাগ লেগেছে মুসলিম দুধেল গাই ইত্যাদি কথাগুলো বলছেন বলে, সে কারণে জগন্নাথ মন্দির বানিয়েছেন, যাতে করে হিন্দুত্ববাদীরা একটু ভাবে যে না, দিদি আমাদের জন্য কাজ করে। খেলাটা কি একটু যদি বাংলার প্রচুর ছেলে মেয়ে আজকে, মানে শুধুমাত্র ভারত থেকে নয়, বাংলাদেশ থেকেও বহু মানুষ আজকে দেখছে। আমি অন ক্যামেরা বলছি, রিপাবলিক বাংলার স্টুডিওতে বসে অন ক্যামেরা বলছি, মুসলিম তোষণের নামে মুসলিম শোষণ করেছে মমতা ব্যানার্জির আমলে। মুসলিম তোষণের নামে শোষণ, মুসলিম শোষণ হয়েছে এই সরকারের আমলে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবাংলায় যুক্ত ফ্রন্ট ছিল, কংগ্রেস দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করেছে, তারপরে লেফট ফ্রন্ট করেছে, এখন তৃণমূল করছে। মুসলমানরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে এই 2011 থেকে এই 2025। কেন বলছেন সবচেয়ে বেশি? ইভেন সামাজিকভাবেও অপদস্থ হচ্ছে এই সরকারের আমলে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তো ফুরফুরা শরীফে এত টাকা খরচা করেছেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি তথ্যভিত্তিক কথা বলতে পছন্দ করি। আমার এই কথার সাথে যদি কেউ ডিবেটে বসতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। যখন তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসে, সেই সময় চাকরিতে মুসলমানদের অবস্থান কত ছিল? প্রায় 3.5 থেকে 4%। অর্থাৎ 100 জন চাকরি করলে 4 জন মুসলিমকে খুঁজে পাওয়া যেত। মাইনরিটি দরদি সরকার। তাহলে এখন আপনার 2025, এই 14 বছরে মুসলমানদের চাকরিতে কোন জায়গায় নিয়ে গিয়েছে? 1%-এ নামিয়ে দিয়েছে। তাহলে 3% কোথায় গেল? খেয়ে নিয়েছে রাস্তায়। শুধু এটা নয়, আপনি এই মুহূর্তে আপনি পশ্চিমবাংলার জেলে প্রায় 23 থেকে 25 হাজার জেলবন্দি আছে, 3,000 মতো ফরেনার আছে, বাকি যেগুলো আছে তার মধ্যে প্রায় 70%-এর উপরে মুসলিম জেলের মধ্যে আছে। আচ্ছা, আপনি নিজে তো আমি কটা তথ্য দিচ্ছি, একটা গেল। বলুন। মমতা ব্যানার্জি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, কেউ কিন্তু 10,000 মাদ্রাসা চায়নি। যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোকে তার টিচাররা, এবং আমিও বলছি, মুসলিম সম্প্রদায়ও বলছি, আধুনিকরণ হওয়া দরকার। যুগের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা আপডেট হওয়া দরকার। যেমন কম্পিউটার সায়েন্স, আপনার বিজ্ঞানের যে ইকুইপমেন্টগুলো আছে হওয়া দরকার। দুর্ভাগ্য, বাচ্চারা মিড ডে মিল পর্যন্ত ঠিকঠাক পায় না, বারবার আন্দোলন করছে, তাও দিচ্ছে না। আমি একবার আপনাকে থামাচ্ছি, তার কারণ হচ্ছে আপনি যে বলছেন মিড ডে মিল পায় না, মাদ্রাসা শিক্ষক যারা, তারা রাস্তায় নেমে বলেছেন যে এই বাংলাতে কুকুর বেড়াল পর্যন্ত মিড ডে মিল পায়, কিন্তু সংখ্যালঘু শিক্ষকেরা, মাদ্রাসার ছেলেমেয়েরা, বাচ্চারা, তারা মিড ডে মিল পায় না। এবং সে ভয়ঙ্কর এক দৃশ্য আমরা তাদেরকে নিয়ে এসেছিলাম, মাদ্রাসা শিক্ষকদের নিয়ে এসেছিলাম। তারা এই রিপাবলিকের স্টুডিওতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপিল করেছিলেন যে দিদি 11 বছর 12 বছর আপনাদের সঙ্গে ছিলাম, কিন্তু এবার হয়তো থাকবো না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে প্রতিবারই আপনারা বলেন এবং আপনাদের কিছু একটা বুঝিয়ে সুঝিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই গাজরটা ঝুলিয়ে বলেন যে দেব, তাতে আপনারা ভুলে যান। সে রূপ আমি দেখেছি, এবং মাদ্রাসা শিক্ষকদের রাস্তায় সেই আন্দোলন আমি দেখেছি। আরেকবার দেখি। 2021 সালে বিধানসভায় বাজেটে দাঁড়িয়ে বলেছিলেন যে 235টি আনএডেড মাদ্রাসাকে পূর্ণ এডেড করে দেওয়া হলো, কিন্তু এখন পর্যন্ত সেটা কার্যকরী হলো না। প্রতিশ্রুতি দিয়ে ভোট ব্যাংক হিসাবে কাজে লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে ছুড়ে ফেলে দিতে চাই। প্রত্যেকটা মাদ্রাসায় তিনি বলেছেন যে 234টা আনএডেড মাদ্রাসাকে আমি এডেড করে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত এডেড তো দূরের কথা,
এখন পর্যন্ত কোনো না পায় মিড ডে মিল, না কোনো পোশাক পাই। 234টা মাদ্রাসা উনি দিয়েছেন 10,000 মাদ্রাসা দিব বলে। মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী। কথা বলছে মুখ্যমন্ত্রী, আজ অবধি 234টা মাদ্রাসার বেতন সংখ্যালঘুকে কি দুধাল গাই মনে করেন উনি? সংখ্যালঘুর ভোট নিয়ে সংখ্যালঘুদের মাদ্রাসাকে নিয়ে ছিনিমিনি খেলছেন, অবশ্যই দুধাল গাই মনে করেন। যদি কুকুরকে মিড ডে মিল দেওয়া হয়, সংখ্যালঘু ছাত্রছাত্রীকে যদি অন্যায় করে থাকে, যে আগামী 26-এ উনি কুকুরকে নিয়ে ভোট নিয়ে রাজ্যে বসবেন, আমরা সংখ্যালঘু উনাকে ভোট দিব না। নওশাদ কি বলবেন এটাতে মাদ্রাসার? ওয়েস্ট বেঙ্গল সমগ্র শিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেখানে বলা হচ্ছে যে সমস্ত স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়া হয়, স্কুলের আশেপাশে যে সমস্ত কুকুরের সন্তানরা থাকে বা কুকুর থাকে তাদেরকে একবেলা খাওয়াতে হবে। তো ভালো ভালো কথা, এর বিরোধিতায় আমি যাব না। যদি আমাদের অ্যানিম্যাল ডিপার্টমেন্ট আছে আমাদের, তারপরেও আমাদের আলাদা করে খাওয়াতে হচ্ছে, মানে ওর খাবারটা তাহলে মানে ঝেড়ে দিচ্ছে কেউ। ঠিক, যাক। দ্বিতীয় আপনি বলছেন এই বাংলাতে কুকুর বেড়ালের খাবারও কেউ ঝেড়ে দেয়? দিদি তদন্ত হয়, পাবেন। আমি অন ক্যামেরা বলছি, আমি মানে এরকম সম্ভাবনা আছে? একদম আছে, একদম সম্ভাবনা ঝেড়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে মাদ্রাসা যেগুলো বাচ্চারা পড়াশোনা করেন অধিকাংশ মুসলমান আর কিছু পিছড়ে বর্গের অন্যান্য সম্প্রদায়ের মানুষ মাদ্রাসায় পড়াশোনা করেন, 20% মতো নন মুসলিম মাদ্রাসায় পড়াশোনা করে, আর টিচার প্রায় 30 to 40% মাদ্রাসার টিচার নন মুসলিম। সেখানে আসা যাক, তাহলে ওই 238টির মতো মাদ্রাসার টিচাররা বারবার আন্দোলন করছে যে আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের যে বাচ্চাগুলোকে পড়ায় তাদের মিড ডে মিল দেওয়া হোক, কিন্তু দিচ্ছে না। তাহলে পশ্চিমবাংলা সরকারটা বোঝাচ্ছে যে কুকুরের সন্তানের ইজ্জত থাকলেও মুসলমান বা মাদ্রাসায় পড়াশোনা করে যারা, তাদের সন্তানের ইজ্জত সরকারের কাছে কম, ওই জন্য কুকুরের সন্তান মিড ডে মিল পেলেও মাদ্রাসায় পড়ার ছেলে মেয়েদের যারা পড়ে আচ্ছা মুসলমানদের সন্তানদের মিড ডে মিল দেওয়া হবে না। এটা আমি অন ক্যামেরা বলছি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো দুয়ারে রেশন, দুয়ারে প্রসাদ, দুয়ারে মিড ডে মিল সব কিছু চালু করেছেন, তা আপনি তাও বলছেন খারাপ? মানে জগন্নাথ দেবের প্রসাদ বাড়িতে বাড়িতে বিতরণ করা হয়েছে, আপনাদের ফুরফুরা হোক বা ভাঙড়েও নিশ্চয়ই বিতরণ করা হয়েছে, তো এতেও কি আপনার আপত্তি? দেখুন, আমি একটা কথা বলি, এমন একটা প্রকল্পের কথা বলুন যে মুসলমানদের কাছ থেকে মমতা ব্যানার্জির সরকার বা তৃণমূল ভোটটা চাইবে, এমন কোনো প্রকল্প আছে যে এই প্রকল্পের জন্য মাইনরিটি, তুমি মুসলমান, তুমি আমাকে ভোটটা দাও, আমি তোমার এটা উপকার করছি? ছেলে মেয়ে পড়াশোনা করছে, সাইকেল পাচ্ছে, লক্ষ্মীশ্রীর টাকা পাচ্ছে। আমি বলছি দেখুন, পার্টিকুলার মুসলিম সম্প্রদায়কে অ্যাপিল করবে যে আপনার ভোটটা আমাকে দিন, আপনাদের জন্য আমি এটা করেছি। একটা সিঙ্গেল প্রকল্পের কথা বলুন যেটা মুসলিমদের পার্টিকুলার উপকৃত হয়েছে, তারা ইমাম ভাতা বলবেন আপনি, ইমাম ভাতা থেকে শুরু করে এত কিছু তোমাদের কোনটা আছে? ইমাম ভাতার এগেনস্টে আপনি পুরোহিত ভাতা আছে, তাহলে সর্বসম্প্রদায়ের জন্য হচ্ছে ইমাম ভাতাটা। ওরা শুনেছি নাকি আপনার ওয়াকফ বোর্ডের থেকে টাকা থেকে আসছে, 3000 টাকা ইমাম ভাতাতে কি হবে? আপনি সাইকেলের কথা বলছেন, হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের ছেলেরা সাইকেল পায়। আমি কিন্তু ধর্মীয় রাজনীতি করি না আর করবও না, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি এমন একটা সিঙ্গেল প্রকল্পের কথা বলুন যেটা দেখিয়ে মমতা ব্যানার্জি বলবেন এই মুসলিম তোমরা আমাকে ভোট দাও। দেখাতে পারবে না, শুধুমাত্র বিজেপির ভয় দেখাবে, ভয় দেখিয়ে কিছু সংখ্যক তৃণমূলের মুসলিম নেতাদের ভালো করার জন্য পশ্চিমবাংলা যে প্রায় 3 কোটির কম বেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মুসলিমদের ধরো, তুমি কালকে গোটা বাংলার এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মতন একটা দলের জায়গায় গেলে তুমি মুসলিমদের জন্য কি ভালো করবে? আমি তৃণমূল কংগ্রেসের দলে যাব না, প্রথম কথা। না, ধরো আইএসএফই ধরো, মুসলিমদের 5টা জিনিস বাংলায় ভালো করতে হবে। ধরো না, আজকে সুযোগ আছে, ভারত সরকার করার মতন জায়গায় আছে, 5টা জিনিস পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য এই মুহূর্তে তোমার কাছে কোনো প্ল্যান আছে যে প্ল্যান অনুসারে কাজ করলে আগামী 5 বছরের মধ্যে গুজরাটে যে মুসলিম একদম ডাঁটের সাথে বড় ব্যবসাদার, উত্তরপ্রদেশে যে বিশাল বড় জমির মালিক, সেরকম বাংলার গরিব মুসলমানদের ভালো হবে এই 5টা জিনিস করলে? কি করে? তার আগে আমি গুজরাট প্রসঙ্গ তুলে একটা ভালো কথা বলবো। আমি কদিন আগে গবেষণা করছিলাম, এর কিছু নিয়ে গবেষণা করি যে ওয়েস্ট বেঙ্গলের মুসলমানদের মাথাপিছু গড় আয় কত, আর উত্তরপ্রদেশের মুসলমানদের মাথাপিছু গড় আয় কত, মহারাষ্ট্রের মুসলমানদের মাথাপিছু গড় আয় কত, গুজরাটের মুসলমানদের মাথাপিছু গড় আয় কত দেখে না, আর কেরালার মুসলমানদের মাথাপিছু গড় আয় কত পরিবার পিছু, অবাক হয়ে গেলাম, আকাশ পাতাল তফাৎ। গুজরাটের একটা মুসলমানের ইনকাম আর ওয়েস্ট বেঙ্গলের একটা মুসলমানের ইনকাম বিস্তর তফাৎ। কথায় কথায় আমাদেরকে গুজরাট উদাহরণ দেওয়া হয়, সেখানে গণহত্যা চলেছে আমরা সবাই জানি, পৃথিবীর ইতিহাসে লিখিত আছে। কিন্তু বর্তমানে আজকের যুগে দাঁড়িয়ে গুজরাটের মুসলমানের ইনকাম ওয়েস্ট বেঙ্গলের মুসলমানের থেকে অনেক বেশি, এটা আমি
অন ক্যামেরা বলছি। এবার আসা যাক আপনি আমাকে যে কথা বললেন, কিন্তু সেটা তো শিল্প হচ্ছে তোমাদের এখানে। তুমি ভাঙড়ে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট করতে দেবে? শিল্পের নামে মৎস্য হচ্ছে, তোলাবাজি করবে, চলে যাবে। লাস্ট 5 বছরে এখান থেকে কত কোম্পানি চলে গিয়েছে। তোমার ভাঙড়ে তো গোটা ভাঙড় জলে শওকত মোল্লাকে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কোনো বিধায়ককে বলছে, এটা আমি প্রথম শুনলাম, যে তুই তো ওখানে বোম বাঁধিস, কি হবে তোর জীবনতলায় বাস স্ট্যান্ড করে। সেটাই তো, যদি নটোরিয়াস ক্রিমিনালকে একটা দায়িত্ব দেয়। তৃণমূল নেতা মারা গেল, সে তো বললো নওশাদের লোক মেরে দিয়েছে, কিন্তু মরেছে শওকত ঘনিষ্ঠ আর অ্যারেস্ট হয়েছে শওকত ঘনিষ্ঠ, কিন্তু আইএসএফের নামে দোষ, নওশাদের নামে দোষ। আপনি যে প্রশ্নটা করলেন 5টা কাজের কথা বলছেন, দেখুন 1 2 3 4 5 প্রথম কথা বলছি আমি শুধুমাত্র মুসলমানদের জন্য কাজ করার জন্য রাজনীতিতে আমি আসিনি। পিছিয়ে বর্গের যারা অত্যাচারিত, নিপীড়িত, শোষিত তাদের কাজ করার জন্য এসেছি। আমি শ্রমজীবী মানুষের কথা বলতে এসেছি। আপনি যদি বলেন, আমি সর্বপ্রথম আমাদের রাজ্যের শিক্ষার আমূল পরিবর্তন করব। প্রাইমারি স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করব। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য পরিষেবার বিপ্লব ঘটাবো। কেন সুন্দরবনের মানুষ, কেন বীরভূমের মানুষ, কেন ঝাড়গ্রামের মানুষকে কলকাতায় এসে ট্রিটমেন্ট করতে হবে? কলকাতার স্টার হসপিটালের মতো, কলকাতার পিজি, এনআরএস, আরজিকর যেগুলো আছে, এদের মতো বড় হসপিটাল আমি জেলায় জেলায় আমরা বানাবো। আমরা ট্রান্সপোর্ট ব্যবস্থাকে মসৃণ করবো আরও। প্রাইভেট থেকে আমরা পাবলিক ট্রান্সপোর্টের উপরে বেশি নজর দেবো। আমরা যাব রাস্তাঘাটের থেকে শুরু করে, আর সাথে সাথে আমরা যেহেতু 5টা বলেছেন, আর একটা হচ্ছে যে মানুষের ইনকাম, আয় কিভাবে বৃদ্ধি হবে, জেনারেট কিভাবে হবে, বেশি হবে, তার ব্যবস্থা করব। অর্থাৎ এই যে শ্রমজীবী মানুষের মিনিমাম ওয়েজেস থেকে শুরু করে, আর কৃষকদের মাস গেলে মাসিক গড়াই কিভাবে বাড়বে তার ব্যবস্থা করবো। আমি একটা ছোট্ট তথ্য দেবো। পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই বিলো 7000। আপনি হরিয়ানায় চলে যান 15,000-এর ওপরে। কাশ্মীর, একদম জম্মু এন্ড কাশ্মীরের 12,000-এর উপরে, আর ওয়েস্ট বেঙ্গলে মাত্র বিলো 7000। গল্প অনেক শোনাচ্ছে। সব থেকে বেশি মেঘালয়, 350 হেক্টর মতো জমি আছে মেঘালয়ে, 30,000 টাকা কম বেশি মাস গেলে ইনকাম করে ওখানকার কৃষকরা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 80 লক্ষ হেক্টর জমি আছে। কেন পারবে না? দালালি হচ্ছে, মিডিয়েটর আছে, এই কৃষকদের মধ্যখান থেকে এই ভুঁইফোড়ারা খেয়ে নিচ্ছে। এইগুলো আমরা বন্ধ করব। এটা কি সব কিছুর জন্য তুমি তৃণমূল কংগ্রেসকে দায়ী করছো? তাছাড়া রুলিং কে চালাচ্ছে, রুল করছে কে? না, এবার তৃণমূল, এটা একটা অদ্ভুত জিনিস নওশাদ সিদ্দিকী, তৃণমূল কংগ্রেসকে আপনারা দায়ী করেন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে হেল্পও করে দেন। আপনারা কিন্তু ভোট কেটে নেন, ভোট কাটুয়া হিসেবে বাম এবং আইএসএফ এর নাম হয়ে গেছে। দেখুন একটা কথা বলি, এটা সত্যি না মিথ্যে? দেখুন আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যারা সহ্য করতে পারে না তারা তো বিভিন্নভাবে আপনাকে অ্যাটাক করবে, আমাকে অ্যাটাক করবে। আমরা যদি আজকে রাজনৈতিক ময়দান থেকে চলে যাই তাহলে সুযোগ পাবে একটা। আমরা রাজনৈতিক ময়দানে আসার ফলে কিছুটা চাপে পড়ছে, এখন গল্প করছে, মানে বামফ্রন্ট এখন চাপে পড়ছে। তো সমগ্র পলিটিক্যাল পার্টি চাপে, সমগ্র পলিটিক্যাল পার্টির কথা না, বামফ্রন্ট কি চাপে পড়ছে? আমি তো সংযুক্ত মোর্চার একজন বিধায়ক। বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, যত রাজনৈতিক দলের কথা বলছি আমরা। কিন্তু কোথাও গিয়ে মনে হয় কি যে সংযুক্ত মোর্চার কোনো মিটিংয়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে একটু আলাদা করে রাখে কংগ্রেস বা না? আমাদের নতুন করে সংযুক্ত মোর্চার আর নতুন মিটিং হয়নি, নেই, ভোট শেষ, জোট শেষ আমরা বলিনি, ওটা বামেদের একটা সিনিয়র মোস্ট লিডার বলেছিলেন, যদিও তিনি পরলোক গমন করেছেন। ওটা আমরা বলিনি, আমরা চেয়েছিলাম সংযুক্ত মোর্চাকে কন্টিনিউ করতে। কিন্তু আমি যখন ভোটে নির্বাচিত হয়েছিলাম সংযুক্ত মোর্চার ব্যানারে, আর আমার এমএলএশিপের লাস্ট ডেট পর্যন্ত আমি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। মানে বামপন্থীদের কাছে আসল ক্যাপ্টেন কে? দেখুন, বামপন্থী পলিটিক্সে ক্যাপ্টেন বলে কিছু হয় না, ব্যক্তি পুজো হয় না। আমি তো দেখি এখন তো যেটা করছে আমি মনে করি এটা বামপন্থী পলিটিক্স হচ্ছে না। বামপন্থীর নামে কিছু ধান্দাপন্থী ঢুকে গিয়েছে। আসল যারা বামপন্থী তারা দেখবেন এই ক্যাপ্টেন, সেনাপতি, এই শব্দগুলো বামপন্থী পলিটিক্সে হয় না। ব্যক্তি বিশেষ বামপন্থী পলিটিক্স হয় না, একটা আদর্শ, একটা লক্ষ্য নিয়ে হয়। সেই লক্ষ্যচ্যুত হলেই আজকে মানে আমাদের এই দুর্ভাগ্য। আমাদের লক্ষ্য, ফোকাসটা ঠিকঠাক জায়গায় রাখতে হবে। নওশাদ সিদ্দিকী, আমি মানে তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, তুমি যেভাবে একদম দবং স্টাইলে কথাগুলো বলো, রকস্টার এখন এরকম আছেন, কিন্তু মানে যেভাবে, আচ্ছা এটা কি কোনো মানে যখন তোমরা কোনো জলসায় কথা বলো তখন ইকো হয় এবং একটা গা মানে রক্ত গরম করা, ওই মোডটা কখন জাগে? এখানে কিন্তু সেই মোডটা নেই, শান্তশিষ্ট একজন বসে রয়েছে। আমি যে আমার রিলিজিয়াস প্র্যাকটিস বা ওখানে যে ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে আমি ওটা অংশ মানে
শুনি আমি, কিন্তু বলার আমি ওই 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 অব্দি জ্ঞান আমার নাই স্কলারদেরকে নিয়ে। এবার ধর্মের নামে ভণ্ডামি অনেকজন করছে, এটা ধর্মের দোষ নাই, যে ভণ্ডামি করছে তার দোষ। অ্যাকচুয়াল ইসলামিক স্কলার যারা হবেন তাদেরই রাইট আছে ধর্মীয় বিষয়ে বলার। স্কলার নয়, বড় একটা জুব্বা পড়লো, এত বড় দাঁড়ি, মাথায় বড় টুপি লাগিয়ে দিয়ে বকতে শুরু করলে সে আর হয় না। ঠিক একইভাবে গেরুয়া বসন পড়লেই বড় ধার্মিক হওয়া যায় না। আমি মনে করি গেরুয়া বসনে যদি কারোর কাছে জানতে হয়, ত্যাগের প্রতীকটা স্বামীজির কাছ থেকে জানতে হবে। ঠিক একইভাবে আমি মনে করি ইসলাম ধর্মটাকে যদি জানতে বুঝতে হয়, তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জানতে হবে। ওবিসি নিয়ে আসি, ওবিসির বড্ড বড় ধাক্কা কিন্তু বাংলার বহু ছেলেমেয়ে পেয়েছে। মানে আমি ইনফ্যাক্ট আমি নাম বলছি না, বহু ছেলেমেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের তারা আমাকে মেসেজ করে এটা বারবার, আমি যখন ওবিসি নিয়ে শো করা বন্ধ করে দিয়েছেন তখন বলেছিলেন দাদা আপনারা এটা করুন, তার কারণ আপনারা বুঝতে পারছেন না, আপনারা তো স্টুডিওর মধ্যে বসে এই কথাগুলো বলেন। একেবারে প্রত্যন্ত গ্রামের থেকে একটা ছেলে যখন এসে ওবিসি সার্টিফিকেটটা পায়, তার কি যে লাভ হয় সেটা বলে বোঝানো যায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই যে অকারণে এই যে কনফিউশনটা তৈরি হলো, আদালত ঢুকলো, কি বলবেন? প্রথম কথা বলি, ওবিসি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র সংখ্যালঘু মুসলমানরা আজকে সাফার করছে না, কিন্তু বলা হতো হয়েছে যে প্রচুর সংখ্যালঘু মুসলমানকে ঢুকানো হয়েছে। এটা পিছড়ে বর্গের হিন্দু সমাজের মানুষেরও, অর্থাৎ ওবিসি সম্প্রদায় হিন্দু ভাইরাও আজকে সাফার করছে। ঠিক, আমি বলি মুসলমানদেরকে বেশি ঢুকাতে হবে, হিন্দুদেরকে কম ঢুকাতে হবে, বা হিন্দুদেরকে বেশি ঢুকাতে হবে, মুসলিমদের কম ঢুকাতে হবে, এই তথ্য আমি বিশ্বাসী নয়। আমি যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারবে, তাদেরকে এর মধ্যে ইনক্লুড করার পক্ষে। তবে হ্যাঁ, সায়েন্টিফিক ওয়েতে এদেরকে ইনক্লুড করতে হবে। দুর্ভাগ্য আমাদের রাজ্যে যে সরকার চলছে এটা একটা সার্কাস চলছে। মনে হলো ওকে ধরে দিয়ে দাও, ও এতে ছিল, ওকে বিতে পাঠিয়ে দাও। শেরশাবাদিয়ারা এতে ছিল, ওকে বিতে দাও। বি থেকে ঘোষ সম্প্রদায়কে ধরে নিয়েছে, এতে ঢুকিয়ে দাও। কিন্তু এটা নয়, হাইকোর্ট যে বাতিল করেছে, যে বিশেষ কিছু কারণ দেখিয়ে বাতিল করেছে, তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল যে 1991 বা 93 যে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট আছে, সেটাকে মান্যতা দিয়ে তৈরি হয়নি। যদি মান্যতা দিয়ে তৈরি হতো ওইটা, তাহলে বাতিল হতো না। কি তড়িঘড়ি কী করলো, আবার 3-4 মাস টাইম নেই, হ্যান করলো ত্যান করলো করে আবার একটা বিধানসভাতে গিয়ে মমতা ব্যানার্জি একদিন বললেন, বলে পাস হয়ে গেল। কিন্তু তো এইরকমভাবে হয় না। যে জনগোষ্ঠীকে ওবিসির মধ্যে ইনক্লুড হচ্ছে, সেই জনগোষ্ঠীর ওই শুধু স্যাম্পেল সার্ভে করলে হয় না, 100টা সার্ভে করলে হয় না, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে। তো গ্রামে গ্রামে গিয়ে তৃণমূলের লোকেরা বলছেন যে দেখো আমি কিন্তু চেয়েছিলাম তোমাদের রিজার্ভেশনের আন্ডারে দিতে, এরা দিচ্ছে না। শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মমতা ব্যানার্জির দল এই নোংরামিটা করেছে। ভোট পাওয়ার জন্য? আমি ভোট পাওয়ার জন্য, মানুষকে বোকা বানানোর জন্য। আমরা চাই যে একবার ওবিসি সম্প্রদায়ের মধ্যে ঢুকছে, ওই কোর্টে গিয়ে না ধাক্কা খাই। কোর্টে না গিয়ে ধাক্কা খাওয়ার জায়গাটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে, বিজ্ঞান পদ্ধতি মেনটেন করে, যে কমিশনের অ্যাক্ট আছে, অ্যাক্টকে মান্যতা দিয়ে তাদেরকে সার্ভে করে ইনক্লুড করা হোক। 2টো মুসলমান ঢুকতে পারে, 4টে হিন্দু ঢুকতে পারে, বা 4টে মুসলমান ঢুকতে পারে, 2টে হিন্দু ঢুকতে পারে। ওটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা হচ্ছে প্রকৃত যারা পাওয়ার যোগ্য তাদেরকে ঢোকানো হোক গাইডলাইন মেনটেন করে। কিন্তু তৃণমূল কংগ্রেস গাইডলাইনকে এরা ফলো করছে না, মন মূর্তি হচ্ছে, তৈরি করে দিয়ে দিচ্ছে। আর এটা দেখি হাউমাউ করবে পাবলিক ডোমেইন, এটা তোমাদের জন্য এত করতে চেয়েছিলাম, ওরা করতে দেয়নি। আচ্ছা, একজন দর্শক আমাকে এখানে লিখছে যে নওশাদ সিদ্দিকীকে যদি এটা জিজ্ঞেস করা যায়, নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেস নিয়ে এখন প্রায় 29 মিনিট আমরা কথা বলেছি। নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসকে নিয়ে অনেক কিছু বলেছে, কিন্তু 2026-এ নওশাদ সিদ্দিকী কি তৃণমূল কংগ্রেসকে পরাজিত দেখতে চায়? 2026 সালে আমরা বিজেপি এবং তৃণমূল দুটো দল কি বাংলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করতে, কি করে হবে, কি করে? তার জন্য নরেন্দ্র মোদীকে তো হারানো যাবে না 2026-এ। বাংলার কথা বলছি, আমি পশ্চিম বাংলার কথা বলছি। তার জন্য আমরা শ্রমিক বাবুকে আমরা হারাবো 2026-এ, শুভেন্দু অধিকারীকে আমরা হারাবো 2026-এ, মমতা ব্যানার্জিকে হারাবো, অভিষেক ব্যানার্জিদেরকে হারাবো। তার জন্য যাতে হারানো যায়, তার জন্য বিজেপি, তৃণমূলের বাইরে যে সমস্ত লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আরও অনেক রাজনৈতিক দল আছে, অনেক সামাজিক সংগঠনের সাথে আমি কথা বলছি, একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় 2026-এ ঝাঁপিয়ে পড়ব। কিন্তু তোমাদের মধ্যে কি অনেক প্রবলেম নেই? বামপন্থীদের ভোট কংগ্রেসে যায়, কিন্তু কংগ্রেসের ভোট বামপন্থীতে আসে না। আইএসএফের আমি দেখেছি, আইএসএফের অনেক ভোট চলে যায় বামেদের কাছে, কিন্তু বামপন্থীরা সবাই আইএসএফকে ভোট দেয় না।
দেখুন এটা হচ্ছে তোমরা তো জল মাপার জন্য নিচু তলায় তোমরা জোট করে ভোট করো। এটা আছে আপনি ওপেন সিগারেট কথা বলেছেন, কিন্তু আপনি ওপেন সিগারেট কথা বলেছেন এটা একদম, কিন্তু কিছু ক্ষেত্রে এড়িয়ে যেতে হয় বৃহত্তর স্বার্থের জন্য। আজকে আসেনি, তোমার তো একটা বিধায়ক, তুমি এত বৃহত্তর স্বার্থে যাবে। অবশ্য বামেদের কোনো বিধায়কই নেই এখন। আজকে আসেনি, কালকে আসবে। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি, প্রয়োজনে পিঠে পেতে দিতে হবে। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে ভোট তো দূরের কথা। সুতরাং আমরা সবসময় হোপলেস হতে হবে না, আশা রাখবো আগামী দিনে আমরা বৃহত্তর জোট তৈরি করব। বাম কংগ্রেস এর ভোট ওইদিকে যাবে, ওর ভোট এদিকে আসবে, আইএসএফের ভোট যেমন বামেদের দিকে যাচ্ছে। তবে আমি একটা কথা বলতে পারি, ভাঙড়ের ক্ষেত্রে বামেদের যে সমস্ত নেতারা যথেষ্টভাবে আমাকে সহযোগিতা করেছে, অন্য জায়গায় অনেক বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমরা সব জায়গাতে সুন্দরভাবে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে টপ পর্যন্ত, আমরা টপ টু বটম পর্যন্ত আমরা একসাথে হয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে 2026 সালে লড়াই করব। তবে এই যে তৃণমূলের যে সরকার চলছে এটাকে আর নেওয়া যাচ্ছে না। রাস্তাঘাটে আপনি দেখুন, হয়তো সভা সমাবেশে ভিড় হচ্ছে বলতে পারেন, কিন্তু রাস্তাঘাটে মানুষকে জিজ্ঞাসা করুন 1 to 1, আর তারা নিতে চাইছে না, পারছে না। আপনি কোন একটা সেক্টরের মানুষকে বলুন যে সুখে আছে, একটা সেক্টরের মানুষকে বলুন। আপনি মিডিয়া সংখ্যালঘুরা সুখে আছে, সংখ্যালঘুরা সুখে আছে, মুসলিমরা সবচেয়ে বেশি সুখে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন জায়গায় সুখে আছে? না, এটা বিজেপি বলছে। বিজেপি তো ওর পলিটিক্সটা হচ্ছে মুসলিমদেরকে যত বেশি ভিলেন বানাতে পারবো ততই, এর থেকে বাইরে তো নেই। শুভেন্দুবাবু ভালো করেই জানেন যে মুসলমানদের পশ্চিমবাংলায় কি দুরবস্থা, তারপরেও মুসলমানদের দেখে দিচ্ছে কেন দুরবস্থা। আমি এখনো ময়ূক রঞ্জন ঘোষ এখনো বুঝতে পারলো না গরিব মুসলমানদের কি দুরবস্থা মমতা ব্যানার্জি করেছে, যদি একটু খুলে বলেন। আমি কোন জায়গাটাই বলুন না মুসলমান রেখেছে। প্রথমে আমি শিক্ষাতে যাব। এই মুহূর্তের কথা বলছি, মুসলিম অধ্যুষিত যে ব্লকগুলো ওয়েস্ট বেঙ্গলে আছে, সেই ব্লকের শিক্ষার আপনি যদি সমীক্ষা করেন কোন জায়গায় পৌঁছে গেছে। একটা উদাহরণ দিচ্ছি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আমরা জানি হয়েছে অনেক আগেই, কিন্তু মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এখনও জানে না তার আন্ডারে কটা কলেজ আছে। আর যে কেএন কলেজকে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করছে সেও কিন্তু এখনও জানে না সে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে না মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে। কিন্তু কেএন কলেজে একটা ঐতিহ্য আছে, পরম্পরা হয়ে এসেছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আমলের কলেজ, সেটাকে ধ্বংস করেছে কৃষ্ণনাথ কলেজ। হ্যাঁ, তো আমার বলার বক্তব্য এটা থাকে, শিক্ষাতে মুসলমানদেরকে ক্রমশ ধ্বংসের দিকে পাঠিয়ে দিচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও শিক্ষক নয়। 614টি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এই সরকার আসার আগে, এখন খোঁজ নিয়ে দেখুন 10,000 শূন্য পদ। ওই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকটার কি হলো? তো আপনি তো বলে দিচ্ছেন ভোট ব্যাংকটাই তার মানে নেই। শুধুমাত্র বলছি বিজেপির ভয় দেখানো, বিজেপির ভয় দেখ না, এটা আমাকে বলতেই হচ্ছে। নওশাদ সিদ্দিকী কি এতই বোকা, বা যাদেরকে আপনি বলছেন তারা কি এতই বোকা যে বিজেপি এসে যাবে করলেই তারা ভোট দিতে দেবে সব হুলিয়ে তৃণমূলকে? আমি একটা কথা বলি, সম্ভবত হিটলারের একটা এমন অত্যাচার করতে শুরু করেছিল, তার সময়ে বেঁচে থাকাটাই সব থেকে বড় পাওনা ছিল, যে বেঁচে আছি আমি, এটা আমার কাছে বড় পাওনা। তো এই এমন একটা জায়গায় ঘুরিয়ে দাঁড় করাতে চাইছে তৃণমূল কংগ্রেস, যে একদিকে তৃণমূল, উল্টো দিকে বিজেপি, তুমি কোনটা চুজ করবে? এ বাধ্য হয়ে হয়তো চোখের পানি ফেলতে তৃণমূল কি চুজ করছে, কারণ বিজেপি আসলে নাকি তাড়িয়ে দেবে। সমস্যাটা হচ্ছে এখানে, এটা আমরা কাটিয়ে তুলতে পারছি না। সেই লড়াইটা আমাদের, যে 2026টা বিজেপিকে রুখতে হবে, অমুককে হারাতে হবে নয়, জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পৌঁছাতে হবে। যে আইনসভাই ঠিক করবে কারা ওবিসি হবে, যে আইনসভাই ঠিক করবে যে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কেমনভাবে পরিচালিত হবে, যে আইনসভাই ঠিক করবে যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যে ফেক বা ডুপ্লিকেট সেলাইন নয় অরিজিনাল সেলাইন থাকবে, যে আইনসভা ঠিক করবে পশ্চিমবাংলার আপনার রিপোর্টারদের স্বাধীনতা খোলেআম থাকবে, যে আইনসভা ঠিক করবে পশ্চিমবাংলায় প্রাইভেট ট্রান্সপোর্ট নয় পাবলিক ট্রান্সপোর্ট বেশি করে হবে। এক কথায় যে আইনসভা আগামী 5 বছর পশ্চিমবাংলার মানুষের জীবনযাত্রার মান উন্নততর কিভাবে করা যায় তার পরিকল্পনা তৈরি করবে, সেই আইনসভার মধ্যে বেশি করে জনপ্রতিনিধি ঢোকাতে হবে। তবে এই জনপ্রতিনিধির মধ্যে কিন্তু তামান্নার ক্ষেত্রে, তামান্নার মাকে আপনি কি বলবেন? দেখুন, তামান্নার মায়ের সাথে আমি গিয়েছি, পরিবারের পাশে ছিলাম, এখনো আছি, যোগাযোগ আমরা রাখছি যাতে তামান্নার পরিবার বিচার পায়। হরগোবিন্দ দাসের পরিবার একদম আপনি খোঁজ নিতে পারেন, পরিবারের সাথে আমি যোগাযোগ করেছি। হরগোবিন্দ চন্দ্র যে 2জন মারা গিয়েছে, শুধু তাই নয় পুলিশের গুলিতে যেও মারা গিয়েছিল তাদের পরিবারের সাথে আমি যোগাযোগ করছি। অনেক সময় আমাকে যাওয়ার অ্যাক্সেস দেয় না বলে আমি যেতে পারি না।
লোকাল কিছু সমস্যা থাকে বা পরিবার পরিজন এই জন্যই বারণ করে যে আসলে হয়তো তাদের উপর বেশি চাপ হতে পারে। আপনারা ভুলে যাচ্ছেন কুলতলিতে একটি ছোট্ট বাচ্চাকে রেপ করেছিল। বাচ্চাটির কিন্তু ধর্মীয় পরিচয় মুসলিম ছিল না। সর্বপ্রথম ওখানে গিয়ে ওই বাচ্চাটির পাশে থেকে, তখন কিন্তু অ্যারেস্ট করলেও নাছড়া একটা গাছারা ভাবছিল, ওখানে গিয়ে সর্বপ্রথম যারা প্রতিবাদ মিছিল এবং জমায়েত করে পুলিশ প্রশাসনকে প্রেশার বিল্ড আপ করেছিল সেটা হচ্ছে আইএসএফ, নওশাদ সিদ্দিকী। সুতরাং আমরা হরগোবিন্দ দাস বলে আলাদাভাবে দেখব, বিদ্যুৎ মণ্ডল বলে আলাদাভাবে দেখব, আনিস বলে আমার বুকে হাই ভাই, তামান্না বলে বুকে হাই ভাই, এটা নয়। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে কেউ বলে দেয় কখনো তৃণমূলের হয়ে কথা বলছে, আর কেউ বলে দেয় বিজেপির দালালি করছে, কিন্তু মন জানে পাপ আর মা জানে বাপ। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, তাতে আমাকে যে কোনো সার্টিফিকেট দিক না কেন, আমার আর সৃষ্টিকর্তা অন্তত এই লাইনটা, আমি ধর্মে বিশ্বাসী, আপনিও একটা ধর্মে বিশ্বাসী, অনেকে নাস্তিক আছে, নাস্তিকতাও যারা যে মতবাদ মেনে চলে বিশ্বাসী এবং রাস্তাটা ক্লিয়ার রাখছি। নওশাদ সিদ্দিকী, আপনি যেরকম আপনার ধর্মের ফেজ টুপি পরে এসেছেন, আমি যখন প্রফেশনালি থাকি আমি আমার লাল টাকা পরে থাকি, এটা তো আমাদের দেশ আমাদেরকে অধিকার দিয়েছে। তো এটাতে অসুবিধাটা কি? মানে কেউ যদি শ্রীরামচন্দ্রকে নিয়ে রাজনীতি করতে চায় বা আপনি যদি আপনার ধর্মকে নিয়ে রাজনীতি করতে চান, সেটা তো করার মানে দুজন একেবারে মাথা উঁচু করে এই দেশে থাকবো, সেটাই তো প্রয়োজন। কিছু লোক আছে, কিছু বুদ্ধিজীবী আছে, তারা একটা অদ্ভুত ন্যারেটিভ তৈরি করে দিচ্ছেন, যেখানে মেকি মুক্তমনা নাস্তিকতার নামে এমন একটা ধারণা তৈরি করে দেওয়া যে বাকি সমস্ত কিছু খারাপ। না, আমি একটা কথা এখানে বলতে পারি, যারা নাস্তিকতায় বিশ্বাসী তারাও ভারতবর্ষে মাথা তুলে বেঁচে থাকা তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে, সংবিধান দিয়েছে, আমি সেখানে বিতর্ক করতে পারবো না। কিন্তু আপনি ভগবান রামচন্দ্রে বিশ্বাসী, আমি আল্লাহতে বিশ্বাসী, কেউ মা দুর্গা ঠাকুরে বিশ্বাসী, কেউ সরস্বতী ঠাকুরে বিশ্বাসী, বিভিন্ন কেউ যীশু খ্রিস্টতে বিশ্বাসী। এটা আমাদের ভারতবর্ষের বিউটি। কিন্তু আমি আল্লাহতে বিশ্বাসী মানে আপনাকে জোর করে আল্লাহতে বিশ্বাস করতে হবে, এই যদি আমি চাপিয়ে দিই, এটা সংবিধান বহির্ভূত। ঠিক একইভাবে কেউ নাস্তিকতাতে বিশ্বাসী, তার জন্য আল্লাহকে, ভগবান রামচন্দ্রকে বা আপনাদের ধর্মীয় বিশ্বাস ভগবান অন্যান্য যে ঠাকুর আছে আরও যে সমস্ত যারা কেউ যীশু খ্রিস্টকে যদি অবজ্ঞা করে, অবজ্ঞা মানে মিনস আমার সমালোচনাটা কি, তাকে নিয়ে খিল্লি করা, এর আমি কিন্তু চরম বিরোধী। কিন্তু এটা আজকাল যেটা হচ্ছে এটা চরম অন্যায়। কংগ্রেস যে সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাচ্ছে, প্রসাদ দুয়ারে সরকার মন্দির মসজিদ করবে, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকার টাকা খরচ করতে পারে। আপনি বিধানসভায় সরব হয়েছেন? সরকার অবশ্যই আমি আপনাকে বলি, লেট মি ফিনিশ। সরকারের কাজ হচ্ছে, আমি মনে করি যে মন্দির মসজিদ অন্তত যারা যায় তাদের রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দিকে নজর রাখা, সেটাতে ব্যর্থতা ঢাকার জন্য কেউ রাম মন্দির, তো কেউ যদিও রাম মন্দির সরকারি টাকায় হয়নি, কেউ জগন্নাথ ধাম করে ব্যর্থতা ঢাকার চেষ্টা হচ্ছে। কিন্তু যারা রাম মন্দিরে যাচ্ছে, তার মানে কি এবার আপনাদের ইনসিকিউরিটি হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার একটু হিন্দুত্ববাদী হচ্ছেন? দেখুন, আর সংখ্যালঘু ভোট ব্যাংক, দুধেল গাই, এই সমস্ত কথাবার্তা একদম কোড আনকোড বলছি। মমতা ব্যানার্জি দেখে নিয়েছে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে তার ঝুলিতে ভরে নিয়েছে। এবার দরকার কি, আর 10 to 20% নন মুসলিম হিন্দু ভোট। তো 10 to 20% হিন্দু ভোট আনতে গেলে কি করতে হবে? যেমন 30%কে ভুল বুঝিয়েছে বিজেপির ভয়, আর মাথায় হেজাব পরে আর টুপি দিয়ে ইফতারে এসে বসা হয়েছে, ঠিক একইভাবে বৃহত্তর হিন্দু সমাজের মানুষের কাছে নিজেকে শুভেন্দু অধিকারীর থেকেও বড় হিন্দু প্রমাণ করানোর জন্য জগন্নাথ ধাম, তো আগামী দিনে দুর্গা অঙ্গন তৈরি করবে বলেছে। বোঝা যাচ্ছে তো এখন দরকার হিন্দু ভোট, এখন মুসলিমদের ভোট পকেটে ঝুলিতে ভরে নিয়েছে বিজেপির ভয় দেখিয়ে। না, সেটা কি এত কনফিডেন্ট যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই কনফিডেন্সটা আসে কোথা থেকে যে সব সংখ্যালঘু আসলে 99% আমাকেই ভোট দেবে? একদম নাই। এই কনফিডেন্সটা ধ্বংস 2026 হবে। সেটা না হয় বিজেপি তৃণমূল, আমি যেটা মনে করছি বিজেপি তৃণমূল মিলে বাইনারি তৈরি করছে, বিজেমূল বাইনারি আবার তৈরি হচ্ছে, যে বিজেপিকে রোখার জন্য তৃণমূলই প্রধান শক্তি, আর বিজেপি বলছে এই তৃণমূলকে হারানোর জন্য বিজেপি প্রথম শক্তি। কিন্তু আমরা বাস্তবিক অর্থে কি দেখছি, তার উল্টো। বেশ, আমার শেষ প্রশ্ন আপনাকে, এবং সেই প্রশ্নটা মানে আপনার ওপর ডিপেন্ড করছে, আপনি দেবেন কি দেবেন না। এই বাংলাতে যেভাবে ভারতীয় মুসলিমদের ওপর
আক্রমণ হচ্ছে এবং তাদের জমি জমা, তাদের ভাত, তাদের চাকরি, তাতে থাবা বসাচ্ছে অনুপ্রবেশকারীরা। এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত কি উচিত না? দেখুন, অবৈধ নাগরিকের ক্ষেত্রে দেশের যে নির্দেশিকা আছে, যে নিয়ম আছে, তার বাইরে আমি এক পা ফেলতে পারবো না। আগে আমার দেশ বাঁচলে আমার বাঁচা। আমি মনে করি দেশ যে নির্দেশনা দিয়েছে তার বাইরে সে আমার যতই আপন হতে পারে আর পর হতে পারে, আমি তাকে আপনও মনে করবো না, পরও মনে করবো না, দেশের নির্দেশনার বাইরে যদি কেউ চলে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এমনিতেই নাই, চাকরি নাই মুসলমানদের। আবার এসটি কোটাতে যদি চাকরি পাওয়ার কথা, কোটা অনুযায়ী ফেক ঢুকে যাচ্ছে। ব্যানার্জি টাইটেল এসটি কোটায়, হোসেন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসটি কোটায় চাকরি করছে। আমি তো অবাক দেখে। পাল, দাস, আচ্ছা, আর সমস্ত যারা উচ্চ বর্ণের মানুষ বা যারা এসটি নয় তারা চাকরি, শিডিউল ট্রাইব নয়, হ্যাঁ শিডিউল ট্রাইব নয়, তারা এসটি কোটায় চাকরি করছে। এই দুরবস্থা মুসলমানদের সাথে যেমন হচ্ছে, পিছড়ে বর্গের মানুষের সাথে তেমন হচ্ছে। তবে একটা কথা বলি, যাদের বলনেওয়ালা লোক নাই তারাই আজকে এই ধরনের সাফার করছে। এখন দরকার বলনেওয়ালা, মানে তার হয়ে বলার লোক। তবে মুসলমানকে ভারতীয় মুসলিমদের হয়ে কথা বলতে পারবে? 1 মিনিট শেষ করব। তা আমি তবে একটা কথা বলি অন ক্যামেরা, যে মুসলমানরাই যে মুসলমানদের হয়ে বলে ফেলবে, আদিবাসীরা যে আদিবাসীর হয়ে বলবে, দলিতরা যে দলিতের হয়ে বলবে, এই তত্ত্ব আমি বিশ্বাসী নয়। পশ্চিমবাংলার বিধানসভাতে 18টার অধিক আদিবাসী সমাজের এমএলএ আছে। ফেক এসটি সার্টিফিকেট, জলজমি জঙ্গল, আপনার দেউচা পাঁচামিরে পিটিয়ে লাল করে আদিবাসীদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। অযোধ্যার ঠুরগা প্রকল্পের নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে। কটা আদিবাসী সমাজের বিধায়কের প্রতিবাদ করেছে? 63টার অধিক দলিত সমাজের বিধায়ক আছে। দলিতরা প্রতিনিয়ত যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে, নমশূদ্ররা, মতুয়ারা যেভাবে বঞ্চনার শিকার হচ্ছে, পশ্চিমবাংলার বিধানসভায় 63টার ওপরে দলিত সমাজের বিধায়ক আছে। কারণটা কি? কোথায় বলছি। আর 44টার কাছাকাছি মুসলিম বিধায়ক আছে। মুসলমানরা যে প্রতিনিয়ত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের পেছনের দিকে যাচ্ছে, বলছে এগিয়ে বাংলা, আর মুসলমানরা পেছনের দিকে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার, মুসলিমদেরকে এগিয়ে আনা দরকার, তারপরেও মেইন স্ট্রিমে আনা দরকার। এটা নিয়ে বলছে কোথায়? সুতরাং আমি মনে করি যে দলিত, আদিবাসী, মুসলমান নাম কাস্তে কিছু লাভ হবে না। জনগণের জনপ্রতিনিধি যদি তৈরি করতে পারে তাহলেই মানুষের জন্য কথা বলবে। তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কনফিডেন্সটা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে জিতবো তো আমি। মমতা ব্যানার্জির নসাদ জেলে যাবে, জিতবো আমি। মমতা ব্যানার্জির কনফিডেন্স দুটো জায়গায় আছে। ওই শওকত মোল্লাদের মধ্যে কিছু বোম বাঁধা প্লেয়ার রেখে দিয়েছে, আর একটা যে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের টপ লেভেলের সাথে ভালো সম্পর্ক রেখে দিয়েছে। এই দুটো কনফিডেন্সের জন্য উনি দেখে নিচ্ছেন যে আমি জিতবো। এই দুটো কনফিডেন্স যদি ডাউন হয়ে যায়, অর্থাৎ এই ধরনের সমাজ বিরোধীদেরকে ভোটের সময় যদি জেলের মধ্যে রাখা যায়, আর কেন্দ্রের যে সাথে যে সম্পর্ক যদি সম্পর্কচ্যুত হয়ে যায়, ওভারনাইট এই দলটা থাকবে না। আচ্ছা নওশাদ, গোটা বাংলার বহু মানুষজন আজকে দেখছেন রিপাবলিক বাংলায় জবাব চাই বাংলার এই স্পেশাল এপিসোড। তাদেরকে কি বলবেন? একদম নির্দিষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন, কম বয়সী, যারা নওশাদ ভাই, ভাইজান বলেন, তাদেরকে কি বলবেন? দেখুন, বলার অনেক আছে, সময় স্বল্প। আমি এতটুকু বলবো, 2026-এ নির্বাচন আসছে। এই নির্বাচনটা এক গুরুত্বপূর্ণভাবে আপনারা কন্ডাক্ট করুন। অর্থাৎ যে এই বিজেপিকে আটকাতে হবে, এই লক্ষ্যে যদি আপনার ভোটটা দেন, তাহলে আরও 5 বছর কিন্তু আপনি পিছিয়ে যাবেন। আপনার লক্ষ্য হওয়া উচিত যে আপনার জনপ্রতিনিধি আপনি বিধানসভার মধ্যে, আইনসভার মধ্যে পাঠাতে পারছেন কি পারছেন না। আপনার লক্ষ্য হওয়া উচিত যে আপনার প্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাবো, যে আইনসভার মধ্যে গিয়ে আপনার যে অভাব অভিযোগটা তুলে ধরবে, আপনার কণ্ঠ হয়ে ওখানে পারফর্ম করবে। কারণ ও জায়গাটাই হচ্ছে আগামী 5 বছর পশ্চিমবাংলার মানুষের লাইফস্টাইল কেমন হবে, আগামী পশ্চিমবাংলার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কী হবে, সেটা ওখানে ডিসাইড হয়। সুতরাং যেখানে আলোচনা হয়, যেখানে ডিসাইড হয়, সেখানে যদি আপনার লক্ষ্যে না আপনি পৌঁছাতে পারেন, তাহলে বাইরে চিৎকার করলে শুধু হবে না। চিৎকার আমাদেরকে আইনসভার মধ্যে করতে হবে, রাজপথেও করতে হবে। আমরা এতদিন রাজপথে চিৎকার করছি, আইনসভার মধ্যে টিউনিং লোককে পাঠাচ্ছি। আমরা টিউনিংবিহীন লোককে পাঠাবো, যাতে আমাদের জন্য চিৎকার করে, আমাদের জন্য কথা বলে, বাংলার জন্য, বাংলার জনগণের জন্য। বেশ বেশ, অনেক ধন্যবাদ নওশাদ সিদ্দিকী, আজকে জবাব চাই বাংলাতে ময়ূকের সাথে কথাগুলো বলার জন্য, এবং চোখে চোখ রেখে, আশা করি চোখে চোখ রেখে গোটা বাংলার মানুষও দেখেছে তোমাকে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH